নমস্কার। তৃতীয় প্রহরে আপনাদের স্বাগত। আজকের গল্প অদ্ভুতুরে বিকেল। গল্প রচনায় তিতলি, গল্পের সূত্রধার ও অনিন্দিতার চরিত্রে আমি সোমাশ্রী, পরিচালনায় দেবাশিস, সম্পাদনায় প্রভঞ্জন, প্রধান চরিত্রে সোমাশ্রী ও শিবম। এখন শুরু হচ্ছে অদ্ভুতুরে বিকেল। আজ মঙ্গলবার। অফিস থেকে বেরোতে বেশ দেরি হয়ে গেছে। লাস্ট মিনিটে স্যার ওই ফাইলটা না আনলে এতটা দেরি হতো না। সন্ধ্যাও নেমে এসেছে প্রায়। শরীরটাও ঠিক ভালো লাগছে না। ভাদ্র মাসের এই প্যাচপ্যাচে গরমে কিছুই ভালো লাগে না। একেতেই দেরি হয়ে গেছে, আজ বাসটা পাবো কিনা কে জানে। তার উপর আজ মনে হয় লোডশেডিং হয়েছে, চারিদিক অন্ধকার। আর হবে নাই বা কেন, আজ ভাদ্র মাসের অমাবস্যা। সবাই বলে আজকের দিনে নাকি তেনাদের দেখা পাওয়া যায়, আর এই জন্যই মা আজ তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছিল। কিন্তু আমিও মাকে বেশ জোর গলায় বুক ফুলিয়ে বলেছি, আমি অনিন্দিতা সেন, আইপিএস অফিসার অর্নিল সেনের একমাত্র মেয়ে। আমি এইসব জিনিসে ভয়ও পাই না আর বিশ্বাসও করি না। বাস স্ট্যান্ডের দিকে আসতে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই এইসব ভাবছিলাম। অনেকের মুখে অনেক রকম গল্প শুনেছি এইসব ভূত প্রেত নিয়ে, কিন্তু কোনোদিনই আমার এসব বিশ্বাসযোগ্য মনে হয়নি। যাই হোক, আমি কারো বিশ্বাসে আঘাত করতে চাই না, তাই কখনো কাউকে এইসব বিষয়ে কিছু বলি না। আমার বিশ্বাস আমার কাছে। হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম, কিন্তু একটা ব্যাপার একটু অস্বাভাবিক লাগছে। আজ রাস্তাঘাট একটু বেশি ফাঁকা। অন্যদিন এই সময় রাস্তায় বেশ ভালোই লোকজন থাকে, কিন্তু আজ অনেক কম। কি জানি কেন। এদিকে বাসের টাইম হয়ে গেল, কিন্তু এখনো আসছে না। অনেকক্ষণ ধরেই বাসের জন্য দাঁড়িয়ে আছি। আমি একাই দাঁড়িয়ে, আর কেউ নেই চারপাশে। হঠাৎ করেই একটা শীতল বাতাসে শরীরটা শিউরে উঠল। এই গরমেও একটু ঠান্ডা লাগতে শুরু করলো। ব্যাপারটা ঠিক বোধগম্য হলো না। মনটাকে অন্যদিকে ঘোরানোর জন্য ফোনটা হাতে নিয়ে দেখতে লাগলাম। কিছুক্ষণ পর মনে হলো কেউ যেন ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আছে আর আমায় এক দৃষ্টে দেখছে। কেমন অস্বস্তি লাগছে, একটু ভয়ও করতে শুরু করেছে। একদিকে ঠান্ডা লাগছে আর অন্যদিকে কপাল দিয়ে ঘাম বেয়ে বেয়ে পড়ছে। একটু সাহস সঞ্চয় করেই পেছনে তাকালাম, কিন্তু না, কেউ নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে যেই না সামনে তাকালাম, অমনি ম্যাডাম, 6টার বাসটা কি চলে গেছে? লোকটিকে হঠাৎ করে সামনে দেখে বেশ ঘাবড়ে গিয়েছিলাম। কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে উত্তর দিলাম, না, আজ বাসটা লেট আছে মনে হয়। ও আচ্ছা, আসলে আজ আমার অফিস থেকে বেরোতে লেট হয়ে গেছিল, তাই ভাবলাম বাসটা মনে হয় পাবো না। আমি কিছু না বলে মাথা নাড়ালাম। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে? আমি নিজের অজান্তেই বলে ফেললাম, হ্যাঁ বলুন। বলে আমি ওনার দিকে তাকালাম, কিন্তু অন্ধকারে ঠিকভাবে ওনার মুখের আদলটা বুঝতে পারলাম না। আপনি কি এখানে নতুন? মানে আপনাকে আগে কখনো এই সময় দেখিনি। হ্যাঁ, এই 1 মাস হলো আমি নতুন অফিসে এসেছি, আর আমি 4:30 বাসেই যাই। আজ একটু লেট হয়ে গেল। হুম, বুঝলাম। এই দেখুন, আপনার সাথে কথা বলতে বলতে আমার নামটাই বলা হয়নি। হাই, আমি সন্দীপন গাঙ্গুলি। এই কাছেই একটা ছোট্ট অফিসে কাজ করি। বলে ব্যক্তিটি হ্যান্ডশেক করার জন্য হাতটা এগিয়ে দিলেন। আমিও ভদ্রতার খাতিরে বললাম, আমি অনিন্দিতা সেন, বসু ইন্ডাস্ট্রিজে জব করি। বলে হাতটা বাড়িয়ে হ্যান্ডশেক করলাম। কিন্তু এ কি, ওনার হাতটা এত শীতল কেন?
যেন মনে হচ্ছে আমি কোনো বরফের টুকরোতে হাত দিয়েছি। সঙ্গে সঙ্গে আমি হাতটা সরিয়ে নিলাম। তা এই সময় আপনি এখানে একা দাঁড়িয়েছিলেন, আমি আসার আগে আপনার ভয় করছিল না? আগের ঘটনার রেশটা কাটিয়ে ওঠার আগেই সন্দীপন প্রশ্ন করলেন। আমিও নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে উত্তর দিলাম, ভয়? ভয় কেন পেতে যাব? ভয় পাবার মতো তো কিছু নেই। বাহ, আপনি তো বেশ সাহসী দেখছি। তা এই জায়গাটির ঘটনা সম্পর্কে জানেন, নাকি না জেনেই বলছেন যে ভয় পাওয়ার মতো কিছু নেই? ঘটনা? কি ঘটনা? আমি তো সেরকম কিছু শুনিনি। কি বলছেন? এখান থেকে যারা যাতায়াত করে সবাই জানে এই ব্যাপারে, আর আপনি বলছেন জানেন না? না, আমি জানি না। আচ্ছা দেখুন, 6:30 বাজে। চলুন আমরা কিছুটা এগোতে থাকি। যদি বাসটা আসতে দেখি তাহলে উঠে পড়বো। কিছুটা দমনা করেই আমি রাজি হলাম। তারপর হাঁটতে শুরু করলাম। আপনি একটা ঘটনা বলবেন বলছিলেন? হ্যাঁ, তাহলে বলছি শুনুন। আসলে এখানে একটা ঘটনা খুব ছড়িয়ে আছে। শোনা যায় এরকম এক অমাবস্যার রাতে একটা ছেলে অফিস থেকে বাড়ি ফিরছিল। তার মা তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছিল, কারণ সেদিনও আজকের মতো ভাদ্র মাসের অমাবস্যা ছিল। সেকেলের মানুষ ছিলেন, তাই এইসব ব্যাপারে খুব বিশ্বাসও করতেন। মায়ের কথা মতো ছেলেটি তাড়াতাড়ি অফিস থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেদিন সে জীবনে প্রথম নিজের উপার্জনের টাকা হাতে পেয়েছিল। তাই সে ভেবেছিল তার প্রথম উপার্জনের টাকা দিয়ে মা বাবার জন্য কিছু কিনবে। সে খুব খুশি ছিল সেদিন। এই বাস স্ট্যান্ডে এসেই দাঁড়িয়েছিল আর ভাবছিল বাবা মাকে কি দেবে। কিন্তু হঠাৎই কিছু গুন্ডা এসে তাকে আক্রমণ করে। ও কিছুতেই ওর কষ্ট করে উপার্জনের টাকা দিতে চাইছিল না। তাই গুন্ডাগুলো ওর গলার নলিতে ছুরি চালিয়ে দেয়। ছেলেটি নিথর দেহ এই বাস স্ট্যান্ডেই পড়ে থাকে। চোখে হাজারো স্বপ্ন নিয়ে অকালে মৃত্যু হয় তার। কত শখ ছিল নিজের বাবা মায়ের হাসি মুখটা দেখবে, কিন্তু তার সেই শখ আর পূরণ হলো না। সেদিন ছেলেটা ওইভাবেই পড়েছিল রাস্তায়, কেউ ওকে ছুঁয়েও দেখেনি। এই ভয় যদি আইনি মামলায় জড়িয়ে পড়ে। ছেলেটির মৃতদেহ পরের দিন এসে পুলিশরা নিয়ে যায়। ছেলেটি তার বাবা মার একমাত্র সম্বল ছিল। ছেলের অকাল মৃত্যুতে তার বাবা হার্ট অ্যাটাকে মারা যায়, আর তার মায়ের জায়গা হয় এক বৃদ্ধাশ্রমে। তারপর থেকে নাকি ছেলেটার আত্মা এখানে ঘুরে বেড়ায়। আর এই ভাদ্র মাসের অমাবস্যার রাতে কেউ একা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকলে তাকে এসে দেখা দেয়। এতটুকু বলে সন্দীপন থামে। পুরো গল্পটা বলার মাঝে সন্দীপন একবারও থামেনি। এমনভাবে বলছিল যেন মনে হচ্ছিল নিজের জীবনের ঘটনাই বলছে আমাকে। কিছুক্ষণ নিস্তব্ধতা বিরাজ করে। তারপর আমি বলে উঠি, আচ্ছা, আপনি এত ভালোভাবে জানলেন কি করে এইসব? ওই সবার মুখে শুনেছি। সবার মুখে শুনে এত বিস্তারিত জেনে গেলেন? শুনে তো মনে হচ্ছিল নিজের জীবনের কথাই বলছেন। আমি বলে সন্দীপনের মুখের দিকে তাকালাম। পাশের ল্যাম্পপোস্টের আলোয় এবার ওনার মুখটা দেখতে পেলাম। বেশ ফর্সা গায়ের রং, চুলগুলো কেমন উস্কো খুস্কো হয়ে রয়েছে, মুখের রংটাও কেমন যেন ফ্যাকাশে, আর চোখ দুটো দেখে মনে হলো সেটা যেন বড্ড গভীর। অনেক কথা বলতে চায় সেই চোখ। আমার কথা শুনে সন্দীপন থমকে দাঁড়ালেন। হঠাৎ দাঁড়িয়ে পড়ায় আমি আবার ওনার দিকে ফিরে তাকাই। কিন্তু এ কি? সন্দীপনের চোখ দুটো কেমন সাদা ও ঘোলাটে হয়ে গেছে। সাধারণ মানুষের চোখ এমন হয় না। ওর চোখ দেখে আমার শরীরের সব শক্তি হারিয়ে ফেলার মতো অবস্থা। গলা দিয়ে কোনো আওয়াজ করতে পারছি না। সন্দীপন ধীরে ধীরে যেন হাওয়ায় ভাসতে আরম্ভ করলো, আর ওই রূপ দেখে আমি ওখানেই অজ্ঞান হয়ে পড়লাম। যখন জ্ঞান ফেরে নিজেকে আমি নিজের ঘরে আবিষ্কার করি। চোখ দুটো যেন খুলতে বড্ড কষ্ট হচ্ছিল। তাও জোর করে চোখ খুলে আমি কোথায় আছি বোঝার চেষ্টা করলাম। পাশে চোখ গেলে দেখতে পাই মা আমার মাথার কাছে খাটে হেলান দিয়ে ঘুমিয়ে রয়েছে। আমি উঠে বসে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবার চেষ্টা করি।
আমার নড়াচড়ায় মায়ের ঘুমটা ভেঙে যায়। আমাকে বসে থাকতে দেখে মা ব্যতিব্যস্ত হয়ে বলল, তুই ঠিক আছিস মা? শরীরটা ঠিক লাগছে এখন? আমি ঠিক আছি, কিন্তু আমি এখানে কি করে এলাম? আমি তো... আমার কথা মাঝপথে থামিয়ে মা বলে ওঠে, তোর আজ দুদিন বাদে জ্ঞান ফিরেছে। পরশুদিন রাতে তোর বাড়ি আসতে লেট হচ্ছিল বলে তোর বাবাকে ফোন করে জানিয়েছিলাম। তাই তোর বাবা তোকে বাস স্ট্যান্ডে খুঁজতে যায়, আর গিয়ে দেখে তুই বাস স্ট্যান্ডেই পড়ে আছিস। সেদিনের পর তোর আজ জ্ঞান ফিরল। মায়ের কথা শুনে আমি অবাক দৃষ্টিতে মায়ের দিকে চেয়ে রইলাম। তবে আমি সেদিন যা দেখলাম, আমার সাথে যা ঘটলো, সেগুলো কি স্বপ্ন? কিন্তু আমি অজ্ঞানী বা হলাম কি করে? কি হলো আমার সাথে সেদিন? ওই ঘটনার পর প্রায় 2 বছর হতে চলল। আজও আমি সেই ঘটনার সত্যতা বুঝে উঠতে পারিনি। সেদিনের পর আমার সাথে আর কখনো অমন ঘটনা ঘটেনি। আর সন্দীপন আমায় যে সময়টা বলেছিলেন, যেই সময় উনি বাড়ি ফেরেন, সেই সময়ও আমি ওনার জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু ওনার দেখা আমি আর পাইনি। ওই বিকেলের রহস্য আমি আজও বুঝে উঠতে পারিনি। সেই বিকেল আমার কাছে আজও অদ্ভুতরে বিকেল হয়েই রয়ে গেছে। শুনলেন আজকের গল্প অদ্ভুতরে বিকেল। গল্প রচনায় তিতলি, গল্পের সূত্রধার ও অনিন্দিতার চরিত্রে আমি সোমাশ্রী। আজকের এই শ্রুতিনাট্যে আপনারা যাদের কণ্ঠ শুনলেন, অনিন্দিতার চরিত্রে সোমাশ্রী, সন্দীপনের চরিত্রে শিবম, মায়ের চরিত্রে প্রিয়া, সম্পূর্ণ পরিচালনায় দেবাশিস, সম্পাদনায় প্রভঞ্জন। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার মতামত জানাবেন। আজকের মতো এখানেই বিদায়।